লিওনেল মেসিটা ইয়েলো কার্ড ছিল ওই ম্যাচে, দ্যাট ওয়াজ নট এ রেড কার্ড, দ্যাট ওয়াজ ইয়েলো কার্ড আমার মতে। দিস ইজ ওয়ার্ল্ড কাপ, যেখানে আসলে বড় বড় প্লেয়াররা, লিওনেল মেসি পেনাল্টি মিস করে, এমবাপ্পে পেনাল্টি মিস করে, ফিফাই চায় বিতর্ক হোক। স্পেন এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ক্লিন শিট মেনটেন করে গেছে, কোনো গোল কনসিড করেনি। ইরানের সাথে যেটা হয়েছে এটা তো রীতিমতো, এটা আসলে এটা তো অন্যায়। ফিফা গাইডলাইন সেটাকে ওভারলুক করেছে হোস্ট অর্গানাইজার যারা, তারা। আর্লিং হালান্ড ডেফিনেটলি এখনকার সময় আর্লিং হালান্ড সুপার ফুটবলার, দুর্দান্ত স্ট্রাইকার। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশ্বকাপ আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকলে। সাথে আছি আমি মাজহারুল ইসলাম, আর আমার সাথে আলোচনার জন্য আছেন ফাহিম রহমান। ফাহিম ভাই, বিগ ম্যাচ, যদিও আমরা জানতাম যে বিগ ম্যাচ হবে, কিন্তু যখন ম্যাচটা দেখেছি মনে হয়েছে ফ্রান্স এবং মরক্কোর মধ্যে বড় একটা ডিফারেন্স আছে। বিরাট ডিফারেন্স, তাই না? বিরাট। আপনি কেমন দেখলেন ম্যাচটা? একেবারে ওয়ান সাইডেড, অ্যাবসলিউটলি ওয়ান সাইডেড। এবং যখন থেকে খেলা শুরু হয়েছে তখন থেকে মনে হচ্ছিল যে ইটস জাস্ট ম্যাটার অফ টাইম, যে ফ্রান্স যে কোনো সময় আসলে গোল করবে। এখন সেই গোলটা কখন করবে, ফার্স্ট হাফে করবে না সেকেন্ড হাফে করবে, কখন করবে? তো এইরকমই শুরু থেকে শেষ পর্যন্ত এরকম আসলে মনে হয়েছে। এবং ফার্স্ট হাফটা কোনো মতে আসলে বুনো ঠেকিয়ে রেখেছিল মরক্কোর গোলকিপার, কয়েকটা সেভ, 3টা সেভ ছিল এক্সট্রা অর্ডিনারি। বাট ফ্রান্সের মতো টিমের এগেনস্টে এরকম লো ব্লক কন্টিনিউ করে খুব বেশিক্ষণ যে টিকে থাকা যায় না, সম্ভব না, সেটা আরও একবার আমরা দেখলাম। সো এই ফ্রান্স টিম ওয়ার্ল্ড কাপের আগে থেকে এই টুর্নামেন্টের সবচেয়ে টপ ফেভারিট, এবং তারা আসলে সেরকমভাবে পারফর্ম করছে। একটা মাত্র ম্যাচ প্যারাগুয়ের এগেনস্টে, যেখানে আসলে ফ্রান্সের মতো খেলেনি, বাট রেস্ট অফ দ্য ম্যাচেস তারা আসলে চ্যাম্পিয়ন টিমের মতো খেলেছে। সো এই ফ্রান্স টিম লিটারালি চ্যাম্পিয়ন টিমের মতো ফুটবলটা খেলছে। মরক্কোর এগেনস্টেও আসলে আমরা তাই দেখেছি। এটা কি মনে হয়েছে যে মরক্কো তাদের বেস্ট খেলাটা খেলতে পারেনি? কারণ হচ্ছে আমরা দেখেছি এর আগেও তারা কিন্তু স্কোর করেছে, 4টা গোল করেছে, 3টা গোল করেছে, 1টা করেছে, টাই ব্রেকে ভালো করেছে, কিন্তু এখানে মনে হয়েছে তারা একটা নেগেটিভ মাইন্ডে খেলেছে। তারা অনেক ব্যাক পাস করছিল, তারা মানে যখন 2টা গোল কনসিড করেছে মনে হয়নি যে ওই পরে প্রেস তারা করছে। দেখেন মরক্কোর যে ব্যাপারটা হয়ে গেছে, মরক্কোর স্টার্টিং লাইন আপে কোচকে বাধ্য হয়ে 2টা চেঞ্জ করতে হয়েছিল। একটা হচ্ছে ওদের ফরওয়ার্ড লাইনে সাইবারি ইনজুরির কারণে ছিল না। সো এটা একটা বিগ ব্লো ছিল ফর মরক্কো, সাইবারির না থাকাটা। সো সাইবারির জায়গায় যাকে খেলানো হয়েছে তালবি, সো সে মূলত আসলে লেফট ফ্ল্যাঙে খেলেছে। কিন্তু সাইবারি যেরকম একেবারে নাম্বার 9-এ খেলে, এবং ডিবক্সের ভেতরে তার যে ক্লিনিক্যাল ফিনিশ আমরা দেখেছি, গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচে গোল করেছে। তো সেই জায়গায় এই চেঞ্জ আসলে মরক্কোর জন্য খুব একটা ভালো হয়নি। আর একটা চেঞ্জ ছিল, তার সেন্টার ব্যাক খেলতে পারেনি, অর্থাৎ রিয়াদ খেলতে পারেনি। সো সেই জায়গাটাতে মাজরাউই যে লেফট ব্যাক হিসেবে মূলত খেলে, সে আসলে খেলেছে সেন্টার ব্যাক হিসেবে ডিউপের সাথে। সো মাজরাউই আসলে লেফট ব্যাক হিসেবে যতটা দুর্দান্ত, অ্যাজ সেন্টার ব্যাক ওরকম আসলে পারফর্ম করতে পারেনি। সো এই যে 2টা চেঞ্জ, এই 2টা চেঞ্জের কারণে ফরমেশনে যে পরিবর্তন, এবং ফ্রান্সের যে দাপট, মরক্কো আসলে কোনোভাবেই পেরে ওঠেনি। ডেম্বেলে, এমবাপে, বারকোলা বা যারাই আছে সবাই তো বেস্ট খেলছে, কিন্তু অলিসির কথা আলাদা করে বলতে হয়। পুরোটা ম্যাচ, পুরোটা জায়গায় প্লেয়ার, রাইট, মানে কিভাবে ব্যাখ্যা করবেন? দুর্দান্ত প্লেয়ার, মানে দারুণ দারুণ। সো মানে এটা একটা ট্রিট টু ওয়াচ, মানে অলিসে এরকম একটা প্লেয়ার। এবং আমার মনে হয় যে যখন আফটার দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কাপ, যখন আসলে অল বিগ স্টার্স, স্পেশালি ধরেন ক্রিস্টিয়ানো রোনালদো তো বিদায় নিয়েছে, লিওনেল মেসিও এই ওয়ার্ল্ড কাপের পরে বিদায় নেবে। সো বিশ্ব ফুটবল যখন একটা ক্রাইসিসে ভুগবে, মানে স্টার ক্রাইসিস, তো তখন তো নতুন কিছু স্টার ধীরে ধীরে জন্ম নেবে, সামনে এগোবে। মাইকেল অলিসের ভেতরে সেই সম্ভাবনা আছে টু বিকাম আ বিগ স্টার, তার ভেতরে সেই সম্ভাবনা আছে। শূন্যস্থান পূরণ করার যে কয়জনের ভেতরে সম্ভাবনা দেখা যাচ্ছে, অলিসে লিটারেলি তাদের ভেতরে একজন। দুর্দান্ত প্লেয়ার, মানে তার মুভমেন্ট, তার ক্রিয়েটিভিটি, তার পেস, তার ধরেন পজিশনিং সেন্স, রাইট, তার শুটিং পাওয়ার, আ কমপ্লিট ফুটবলার। শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ চায় তাকে 200 বেশি না মিলিয়ন চাওয়ার খরচ, মানে 200 বেশি মিলিয়ন খরচ করতে হয়, তাও কেন চাবে না? মানে অলিসেকে চাওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার তো, বিকজ হি ইজ আ কমপ্লিট ফুটবলার। মানে ধরেন এইটা খুব রেয়ার, আপনি ধরেন আপনি একই সাথে একজন প্লে মেকার এবং গোলও করে। সো যেটা মেসি, লিওনেল মেসি প্লে মেকার, আবার সে স্কোরও করতে থাকে, অ্যাসিস্টও করতে থাকে, অর্থাৎ
গেমটা নির্ভর করে প্লে মেকারের উপরে। অলিসে ওই ধরনের প্লেয়ার, সো সে নিজেও গোল করতে পারে, অল অফ এ সাডেন সে যে কোনো জায়গা থেকে শ্যুট করে গোল করে ফেলতে পারে, আবার যে গেমটা ডেভেলপ করা, গেমটা তৈরি করা, সেই ব্যাপারটাও তার ভেতরে আছে, অলিসের ভেতরে আছে। হারাবে কে ফ্রান্সকে? হারাবে কে ফ্রান্সকে, এটা তো এখন সেমিফাইনালে প্রবাবলি তারা ফেস করবে আইদার স্পেন অর বেলজিয়াম। স্পেন যদি হয় তাহলে তো আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, রাইট, সো সেটা হবে। আর বেলজিয়াম আসলে এটা ফ্রান্সের জন্য ইজি হবে। এই ফ্রান্সকে যাদের গতি এত বেশি, মানে গতির সাথে হচ্ছে স্কিল, তাই জন্য কি স্পেনটাই বেশি টাফ হবে কিনা, মানে ওই দিক থেকে? মানে ফ্রান্স হচ্ছে তারা স্কোরিং টিম, মানে তারা গোল করে এবং অ্যাটাকিং ফুটবল খেলে তারা ওয়ান আফটার অ্যানাদার গোল অ্যাচিভ করে। স্পেন এবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত ক্লিন শিট মেনটেন করে গেছে, কোনো গোল কনসিড করেনি, রাইট। এবং সিমন ওদের গোলকিপার লিটারালি এখন পর্যন্ত তাকে ওইরকম কোনো বিগ সেভ করতেই হয় নাই। এটার কারণ হচ্ছে যে স্পেনের ডিফেন্স লাইনে যে দুইজন সেন্টার ব্যাক খেলছে, কিউবার্সি অ্যান্ড লাপোর্তে, ওরা এত দুর্দান্ত খেলছে এই দুই সেন্টার ব্যাক, এবং এর সাথে আপনার বাদিকে খেলছে কুকুরেয়া, কুকুরেয়া দুর্দান্ত পারফর্ম করছে। সো এই কারণে আসলে স্পেনের মানে এই ব্যাক লাইন কেউ ভাঙতে পারছে না। সো ডেফিনেটলি স্পেন ভার্সেস ফ্রান্স খেলা হলে সেটা একটা সুপার ম্যাচ হবে, এবং ম্যাচটা সুপার ম্যাচ মানে ধরেন ম্যাচটা অনেকটা পর্তুগাল ভার্সেস স্পেনের ম্যাচ যেরকম হয়েছিল। খুবই বাজে হয়েছে না? না, খুবই বাজে হয়নি। না, আমার কাছে মনে হচ্ছে ভাই যেটা আমরা আশা করেছিলাম যে এটা খুব মানে প্রেসিং হবে, দুই দলে খুব মানে ম্যাথমেটিক্যাল ফুটবল, হ্যাঁ ওটা খেলেছে, কিন্তু আমরা আশা করি ওটা তো হয়নি। ওই সেন্সে তো মনে হয় একটু আমাদের আপনি খুব স্বাভাবিক নকআউট স্টেজে আপনি তো কাউকে স্পেস দিবেন না। আপনি ফ্রান্সকে কি স্পেস দিবেন? আপনি কি কিলিয়ান এমবাপ্পেকে স্পেস দিবেন? আপনি কি বারকোলাকে স্পেস দিবেন? আপনি দেমবেলেকে স্পেস দিবেন? আপনি স্পেস দিলেই তো আপনি বিপদে। সুতরাং যেটা আমার ধারণা, স্পেন যদি বেলজিয়ামের সাথে জিতে সেমিফাইনালে আসে, স্পেন তো আর মরক্কোর মতো লো ব্লক করবে না, খেলাটা আসলে হবে মাঝ মাঠে। সো মিড ব্লক হবে, মানে ফ্রান্সকে মিড ব্লক করবে স্পেন। সো মিড ব্লক করে বল পজিশন নিজের কাছে রেখে বিল্ড আপে যাবে, অ্যাটাক করবে, এটাই স্পেন করবে সম্ভবত। লো ব্লক করার তো প্রশ্নই আসে না, মানে লো ব্লক স্পেন তো আর নিশ্চয়ই ফ্রান্সের এগেইনস্টে করবে না। এবং তাদেরও তো ইয়ামাল সাথে ওলমতো আছে, তারাও তো সেম স্কিল এবং পেস সাথে। ডেফিনেটলি। এবং আপনি যদি মানে অল অফ এ সাডেন কাউন্টার অ্যাটাক ফুটবল যদি স্পেন খেলতে চায়, তো সেখানে লামিন ইয়ামালে ডেফিনেটলি সে তো রয়েছেই, ইয়ারজাবাল সুপার ফর্মে রয়েছে, গোল পাচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। আপনি ড্যানি অলমোর কথা বলেছেন, এরপরে বা দিক থেকে বাইনা খুবই ভালো ফুটবল খেলছে। সো তার মিডফিল্ড এবং তার যে অ্যাটাকিং থার্ড সেটাও কম্প্যাক্ট স্পেনের। সো এই কারণেই স্পেন ভার্সেস ফ্রান্স ম্যাচটা একটা তো দুর্দান্ত ম্যাচ হবেই। ফ্রান্স তো পেনাল্টি পাচ্ছে, মানে অনেকে আলোচনা করেছে শুধুমাত্র আর্জেন্টিনাই পাই। এটা কিভাবে দেখেন? মানে আর্জেন্টিনার 5 জন রেফারি ছিলেন সেখানে, অনেকে বলে যে না হয়তোবা ফ্রান্সের সমস্যা হতে পারে। এটা আলোচনা মানে মাঠের বাইরের আলোচনাগুলো, এটা নিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কিছু কিছু বিষয় মনে হয় ফিফাই চায় যে আলোচনা হোক, ফিফাই চায় বিতর্ক হোক। না হলে আপনি ধরেন আর্জেন্টিনার ম্যাচে ফ্রান্সের রেফারি, আবার ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন ফুল প্যানেল 5 জন রেফারি, দরকার নাই তো, কিন্তু সেটা করেছে। এখন কিন্তু গেম ওয়াজ অ্যাবসলিউটলি ক্লিন। ফ্রান্সের ম্যাচ যেটা আমরা দেখলাম মরক্কোর কাছে, অ্যাবসলিউটলি ক্লিন ম্যাচ ছিল, যেখানে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন ছিল না। কিন্তু ওভারঅল ম্যাচে এমবাপে যে পেনাল্টিটা পেয়েছে, মানে পেনাল্টিটা নিয়েছে, সো দ্যাট ওয়াজ আ পেনাল্টি শিওরলি, এবং সেই পেনাল্টি সে মিসও করেছে। সো দিস ইজ ওয়ার্ল্ড কাপ, যেখানে আসলে বড় বড় প্লেয়াররা, লিওনেল মেসি পেনাল্টি মিস করে, এমবাপে পেনাল্টি মিস করে। আর এইটা তো ফ্যানদের দিক থেকে তো বলবেই যে একটা দল সুবিধা পাচ্ছে, ওই দল সুবিধা পাচ্ছে, এই দলের সাথে এইটা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় না, এটা তো ফ্যানরা তো ডেফিনেটলি বলবে, দ্যাটস অ্যাবসলিউটলি অলরাইট। সো ফ্যানদের দিক থেকে ফ্যানরা তারা তাদের মতামত দেবে, তাদের কাছে যদি মনে হয় যে না এটা ঠিক হয়নি তারা জানাবে, এটা তো হবেই। আর ওভারঅল আমার কাছে যদি বলেন, একদম আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এবারে 48 দলের ওয়ার্ল্ড কাপ, সো ইটস আ নিউ প্রজেক্ট ফর ফিফা, যেখানে 48টা দল খেলছে, 104 ম্যাচের বিরাট ওয়ার্ল্ড কাপ। সো এখানে ফিনান্সিয়াল যে ব্যাপারটা আছে, সেই ব্যাপারটার দিকে ফিফা যদি কনসিডার করে, তাহলে তারা যেটা করেছে, বড় দলগুলাকে তারা হয়তো কিছুটা কেয়ার করেছে, বিগ প্লেয়ারকে প্রটেক্ট করবে ফিফা, এইটা ফিফা আগেই ডিক্লেয়ার করেছিল যে
তাদের যে ভ্যালুয়েবল অ্যাসেট তাদেরকে প্রোটেক্ট করা, মানে হচ্ছে ধরেন তারা যেন খুব বাজে ফাউলের শিকার হয়ে তার বিশ্বকাপ যেন শেষ না হয়ে যায়, সেই ধরনের দিকে খেয়াল রাখা, এটা ঠিক আছে। আর ওয়ার্ল্ড কাপে শুধু এই আসরে না, ওয়ার্ল্ড কাপের জন্মের পর থেকে প্রত্যেক আসরে বড় দল, ওই আসরের বড় দল যারা, তারা সবসময় কিছু না কিছু এই ধরনের কেয়ার পায়। এটা কি তার মধ্যেই পড়ে যেটা এখন আলোচনা হয়, প্রথম যে মেসি ট্যাকল করেছিল ইয়েলো কার্ড হতে পারতো বা রেড কার্ডের কথা বলা দ্যাট ওয়াজ ইয়েলো কার্ড, লিওনেল মেসিটা ইয়েলো কার্ড ছিল ওই ম্যাচে, দ্যাট ওয়াজ নট এ রেড কার্ড, দ্যাট ওয়াজ ইয়েলো কার্ড আমার মতে। সো আমি টেকনিক্যাল কেউ না, সো আমি কোনোদিন রেফারিং করি নাই, সো আমি জানি না, বাট যতটুকু আমি ফিফার আইনগুলো দেখেছি সেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ওয়াজ ইয়েলো কার্ড, এই পর্যন্ত ইয়েলো কার্ড হতে পারতো, এর বেশি না। তো সেই বিষয়টা ছিল। এরপরে ধরেন আমেরিকার বালুগনকে রেড কার্ড দেওয়া, এবং রেড কার্ডের পরেও বালুগন তার নেক্সট ম্যাচ খেলেছে এবং হচ্ছে ফিফা তার শাস্তি কমিয়ে দিয়েছে। সো এই ব্যাপারগুলা ঘটেছে, এই ব্যাপারগুলো হয়। আর কিছু এই যে কনস্পিরেসি থিওরি যেগুলো চলে, ইরানকে এইভাবে খেলতে দেয়া বা ইরানের সাথে যেটা হয়েছে এটা তো রীতিমতো, এটা আসলে এটা তো অন্যায়, এটা হতে পারে। ইরানের সাথে যেটা হয়েছে সেটা অন্যায়। মানে ইরানকে আপনি রেখেছেন ভেন্যু থেকে এত দূরে, তাকে ট্রাভেল করে আসতে হয়েছে, আবার চলে যেতে হয়েছে, ম্যাচ শেষ করার পরে আপনি তাকে ঘড়ি ধরে সময় দিয়েছেন যে এই সময়ের ভিতরে ইউ হ্যাভ টু লিভ। একটা দল ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে, তার সাথে তো আপনি এই আচরণ কোনোভাবেই করতে পারেন না। এবং ইরান টিমের অসংখ্য সাপোর্টিং স্টাফ, আপনি জানেন যারা ওয়ার্ল্ড কাপ যখন হয়, একটা টিম যখন ওয়ার্ল্ড কাপ খেলতে যায় তখন তার একটা বিরাট বহর যায় দলের সাথে, কখনো কখনো সেই বহরটা 200 পিপল টু 250 পিপল হয়ে যায়, 200 থেকে 250 জনের একটা স্কোয়াড হয়। সো 2 থেকে 250 মানুষের স্কোয়াড একটা ওয়ার্ল্ড কাপ, ইটস নট অ্যাবাউট 11 পিপল, মাঠে যে 11 জন খেলছে তার সাথে আরও এত মানুষ থাকে, কিন্তু তাদেরকে ভিসা দেওয়া হয়নি। এবং এটা চরম অন্যায় হয়েছে। মানে ইরান দলের সাথে যেটা হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না, সেটা কোনোভাবেই কাম্য না। কারণ আপনি এই দলটার সাথে একটা ম্যাচের শুধুমাত্র একটা মুহূর্তের কোনো ঘটনা না, আপনি এই দলটার সাথে বিশ্বকাপ চলাকালীন ফ্রম ডে 1 টু লাস্ট ডে আপনি তার সাথে অন্যায় করেছেন। একটা ম্যাচে একটা মুহূর্তের ঘটনা ঘটে, সেটা একটা মুহূর্তের ঘটনা। আপনি বলতে পারেন যে ওই দলকে হলুদ কার্ড দেওয়া হয়েছে, এই কে লাল, এটা একটা মুহূর্ত, ইটস আ সেকেন্ড। কিন্তু ইরান দলের সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে সে ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে যেই মুহূর্ত থেকে, সেই মুহূর্ত থেকে ও যখন ওয়ার্ল্ড কাপ শেষ করে চলে গেল, এই যে পুরোটা সময় আপনি পুরোটা সময় তার সাথে অন্যায় করেছেন। এমনটা হতে পারতো যে ইরানকে রাখাই যাবে না ওয়ার্ল্ড কাপে, কিন্তু রেখে এই কাজগুলো করা তো কখনোই না। আপনি ইরানকে কেন রাখবেন না? মানে যদি ইরানকে বেটার ছিল যে একদম ইরান কারো দয়াতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসে, ইরান তার যোগ্যতায় বিশ্বকাপে খেলতে এসছে, সে যোগ্যতা আদায় করে নিয়েছে বিশ্বকাপে খেলা। সো ইরানকে আপনি শুধু খেলতে দেবেন না, বাকি দলগুলোকে আপনি যেভাবে করে ট্রিট করেছেন ইরানকেও আপনি ঠিক সেভাবেই ট্রিট করবেন, সেটাই হওয়ার কথা। বাকি 8-10টা দল যে সুযোগ সুবিধা পেয়েছে ইরানও সেটা ডিজার্ভ করে, এবং আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ইরানকে সেই সুযোগ সুবিধা নিশ্চিত করা। কিন্তু আপনি সেই সুযোগ সুবিধা নিশ্চিত করেননি। ইরানি প্লেয়াররা তারা প্রথমেই জানিয়েছে বিষয়গুলা ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর কাছে, এবং ইনফান্তিনো বলেছে যেগুলো ঠিক করে দেওয়া হবে, এগুলো আমরা দেখছি, কিন্তু কোনো কিছু দেখা হয়নি, সেটাও আবার ইরানের প্লেয়াররা জানিয়েছে। এবং এই এত প্রতিকূলতার মাঝেও ইরান বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি, এবং তারা মাথা উঁচু করে বিশ্বকাপ খেলতে এসে মাথা উঁচু করে বিশ্বকাপ থেকে গেছে। ইনফান্তিনোর কথা হচ্ছে, আপনি যেটা বললেন যে তাকে জানানো হয়েছিল, এবং এই যে লাল কার্ড যেটা বালুগানের বিষয়টা, মানে এই কল আসলো একটা, আমি মেনে নিলাম, বা কোনো তদন্ত কমিটি নয় বা সিদ্ধান্ত না, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো, মানে একটু বিতর্কিত বেশি হলো কিনা ইনফান্তিনো এই ওয়ার্ল্ড কাপ কেন্দ্রিক? না, এটা তো আপনার ফিফা সেপ ব্লাটার বিতর্কিত ছিল, ফিফার যে আগের প্রেসিডেন্ট সেপ ব্লাটার, সে বিতর্কিত ছিল, তাকে নিয়েও বিতর্ক হয়েছে। মিশেল প্লাতিনিকে নিয়ে বিতর্ক হয়নি, প্লাতিনিকে নিয়েও বিতর্ক হয়েছে। সো বিতর্ক হবেই, যারা এইসব পোস্টে থাকে, যারা এইসব জায়গায় কাজ করে, তাদেরকে নিয়ে বিতর্ক হবে, এটা খুব অবভিয়াস ব্যাপার। এবং আমি তো আপনাকে বললাম যে আপনি এমন কোনো ওয়ার্ল্ড কাপ আসলে দেখাতে পারবেন না যে এই ওয়ার্ল্ড কাপে বিতর্ক নাই। সো বিতর্ক ছাড়া কোনো ওয়ার্ল্ড কাপ হয় না, কোনো ওয়ার্ল্ড কাপ আজ পর্যন্ত পৃথিবীতে হয়নি যে এই ওয়ার্ল্ড কাপে বিতর্ক ছিল না। তো সেই জায়গাটাতে এবার হয়েছে, কারণ এইখান আমেরিকার মানে অনেক ক্ষেত্রে তাদের অতিমাত্রায় তাদের হস্তক্ষেপ। যেমন এর আগে আমি এই শোতেই বোধহয় আলোচনা করেছিলাম যে দুইটা থাকে, একটা হচ্ছে যে ফিফা আর একটা হচ্ছে হোস্ট অর্গানাইজার।
সো সবসময় ফিফা যেটা করে, ফিফা অর্গানাইজাররা একটা প্রোটোকল দিয়ে দেয়, সেই প্রোটোকলটা ফলো করতে হয় হচ্ছে লোকাল অর্গানাইজার থেকে, যারা হোস্ট অর্গানাইজার। কিন্তু এবার যেটা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে ফিফা যে গাইডলাইন দিয়েছে সেগুলোকে ওভারলুক করে হোস্ট অর্গানাইজাররা নিজেদের মতো করে বিষয়গুলোকে তারা দেখেছে, যেটা তারা করতে পারে না। আপনি যখন হোস্ট অর্গানাইজার তখন আপনাকে অবশ্যই ফিফা ফলো করতে হবে, রাইট? সো আমরা ধরেন যখন বাংলাদেশে কাজ করি, ফুটবল ম্যাচ কভার করি, তখন কি হয়, বাফুফে থেকে আমাদের বলে না যে এএফসি গাইডলাইন। সো সবার আগে কি এএফসি গাইডলাইন, তারপরে হচ্ছে বাফুফে। এখন ধরেন এরকম হচ্ছে এএফসি গাইডলাইন আছে, বাফুফে বলছে আর কোনো ব্যাপার না, এটা এইভাবে করে দেবো, এটা তো হতে পারে না। সো এবার আমেরিকার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছে, ফিফা গাইডলাইন সেটাকে ওভারলুক করেছে হোস্ট অর্গানাইজার যারা তারা। স্পেন বেলজিয়াম ম্যাচটা আপনি কেমন আশা করছেন? আমরা আলোচনা করছিলাম যে আসলে ফ্রান্সের জন্য কঠিন কি হবে, কিন্তু এই ম্যাচটা কেমন হবে? ওয়েল, সো স্পেন ভার্সেস বেলজিয়াম ম্যাচ, এখন বেলজিয়াম যেটা হয়েছে যে এই বেলজিয়ামকে নিয়ে আসলে কেউ খুব বেশি তেমন কিছু প্রত্যাশাই করেনি ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, বিকজ এই টিমে হ্যাঁ কেভিন ডি ব্রুইনা আছে, বাট কেভিন ডি ব্রুইনা তার সে প্রাইম ফর্মটা, হ্যাঁ প্রাইম টাইমে নাই, প্রাইম ফর্মেও সে আসলে নাই। জেরেমি ডোকু আছে, সো লুকাকু, রোমেলু লুকাকু আছে, এখন লুকাকুও খেলছে সুপার সাব হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে। কোর্তুয়া ডেফিনেটলি আছে, সো সিনিয়র প্লেয়ার রয়েছে। সো এই বেলজিয়ামকে নিয়ে খুব বেশি প্রত্যাশা আসলে ছিল না, কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে না, স্টিল দে ক্যান অ্যাচিভ সামথিং, স্পেশালি দ্য ম্যাচ এগেন্স্ট সেনেগাল। সেনেগালের বিপক্ষে যে ম্যাচটা জিতছে ওইটাই তো একটা অবিশ্বাস্য ম্যাচ জেতা। মানে এবারে ওয়ার্ল্ড কাপে এরকম দুইটা ঘটনা ঘটলো যে 2-0 ডাউন থেকে 3-2 ম্যাচ জেতা। আর্জেন্টিনা জিতলো ইজিপ্টের এগেনস্টে, বেলজিয়াম জিতলো সেনেগালের বিপক্ষে, এবং আর্জেন্টিনা গোল করেছিল হচ্ছে 78 মিনিটে, আর বেলজিয়াম গোল করেছিল 86 মিনিটে, মানে আরও পরে গিয়ে প্রথম গোলটা করেছে। তো সেই ম্যাচে যেটা হয়েছিল, কোচ যেটা করেছিল ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে সে 2-0 গোলে পিছিয়ে থাকা অবস্থায় কেভিন ডি ব্রুইনা এবং জেরেমি ডোকু দুজনকে তুলে নিয়েছিল। সো দ্যাট ওয়াজ লাইক এ বিগ সারপ্রাইজ, মানে সবাই খুব অবাক হয়েছিল যে 2-0 গোলে পিছিয়ে থাকা দল তার সেরা দুইটা প্লেয়ারকে তুলে নিচ্ছে, এবং তারপরেই তারা ম্যাচে ফেরে, তারপরেই তারা দুইটা গোল শোধ করে তারপরে তো 3 নম্বর গোল করে ম্যাচই জিতে নিল 3-2 গোলে। সো এই টিমে ডেফিনেটলি আমরা কথা বলি যে যাদেরকে নিয়ে, তারা ছাড়াও they have quality players because Trossard is a good player, Tielemans is a very good player, অসম্ভব ভালো। সো এই টিলেম্যান্স এবং ট্রসার্ডের যে কম্বিনেশন প্লে, সেটা স্পেনের জন্য ডেফিনেটলি হতে পারে থ্রেট, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং প্রবাবলি আজকে হয়তো কোচ আবার কেভিন ডি ব্রুইনা এবং ডকুকে খেলাবে। আমেরিকার এগেনস্টে কিন্তু খেলায় নাই, সো মনে হয় স্পেনের এগেনস্টে খেলাবে। সো দেখা যাক, লেটস সি। সো এই বেলজিয়াম ক্যান গিভ ট্রাবল টু স্পেন। আপনার কি মনে হয় যে আসলে স্কোরটা কেমন হতে পারে, এবং স্পেনের জন্য, মানে স্পেন তো আমরা এগিয়ে রাখছি, স্পেনের জন্য কোন জায়গাটা একটু ঝুঁকিপূর্ণ হতে পারে? ওয়েল, আমার মনে হয় যে স্পেন যেটা করবে সেটা হচ্ছে যে লিটারালি দেখা যাবে যে ম্যাচ যখন শেষ হবে, বল পজিশনে 60 হচ্ছে স্পেন, 40 হচ্ছে বেলজিয়াম, এরকম হবে, মানে বল থাকবে স্পেনের পায়ে। সো সেই ক্ষেত্রে বেলজিয়াম তারা প্রবাবলি হয়তো একটু সময় নেবে, এবং তারাও মিড ব্লকেই থাকবে বলে আমার ধারণা। সো তারা আসলে ম্যাচের গতি প্রকৃতি বুঝে নিয়ে তারপরে দে উইল গো ফর অ্যাটাক। সো ফ্রম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট বেলজিয়াম অ্যাটাকে চলে যাবে এরকম আসলে মনে হয় না। স্পেনে তো ওটা করবে না, স্পেন ওটা করবে, স্পেন তো ডেফিনেটলি বিল্ড আপ মতো খেলবে, জানো, হ্যাঁ একদম বিল্ড আপ সেফ, হ্যাঁ সেফ। সো নকআউট স্টেজের ম্যাচগুলোতে এইরকমই, নকআউট স্টেজের ম্যাচগুলোতে কেউ আসলে রিস্ক নিতে চায় না, সবাই চায় যে সলিড ডিফেন্স মেনটেন করে অপোনেন্টের ভুলের জন্য ওয়েট করা, বা অপোনেন্ট কখন ভুল করবে সেই ভুলটা। এত মানে তুলনামূলক উইক টিম পেয়েছে, তারপরে কিন্তু তারাও রিস্ক নেয়নি। কেপ ভার্দের এগেইনস্টেও একেবারে রিস্ক খেলেনি, রাইট রাইট, মিশরের এগেইনস্টে খেলেনি, তারপরে তারা এক্স্যাক্টলি। সো নকআউটে আসলে কেউই ওইরকম ওপেন ফুটবল শুরু থেকে খেলতে চায় না, মানে এটা কালে ভদ্রে হয়। সবাই আসলে যেটা করে সেটা হচ্ছে যে ডিফেন্স ঠিক রাখো, বল হোল্ড করো, অপোনেন্ট ভুল করে কিনা সেই জন্য ওয়েট করো, এরকম একটা ব্যাপার আসলে হয়। সো বেলজিয়াম স্পেন ম্যাচও সেটা হবে, বাট লিটারালি তো স্পেনের মিডফিল্ড ইজ ডেফিনেটলি মাচ বেটার দ্যান বেলজিয়াম। সো ওই জায়গাটা থেকে এরপরে আমার যেটা মনে হয় যে ইয়ামাল এখনও তার বেস্ট পারফরমেন্সটা ওয়ার্ল্ড কাপে দিতে পারেনি।
সো ইয়ামালের দিকে স্পটলাইট আলাদা থাকবে। নিক উইলিয়ামস তো খেলতেই পারছে না, সো দেখা যাক বেলজিয়ামের এগেনস্টে নিক উইলিয়ামস, বাইনাকে খেলানো হচ্ছে লেফটে, সো নিক উইলিয়ামস এখানে যদি যোগ হয়ে যায় তাহলে স্পেনের অ্যাটাক আরও লিথাল হবে। সো দে নিড নিক উইলিয়ামস অ্যাজ ওয়েল। স্কোরটা কি হতে পারে? স্কোর খুব বড়, আবার 1-0 1-0 2-0 স্পেন। হ্যাঁ ওকে ফাইন ভাই, এমবাপে এবং মেসি, মানে মাঝখান থেকে তো আমরা দেখেছি ভিনি ভালো করেছে, বিদায় হয়ে গেছে, রোনালদো ভালো শুরু করেছিল, মানে উজবেকিস্তানে গোল করেছে, আলোচনা হয়েছে, তখন এখন নেই। তিনজন আছে, এমবাপে, মেসি এবং হাল্যান্ড। মানে এই তিনজনকে আপনি কিভাবে দেখতে চান শেষ পর্যন্ত? হাল্যান্ড কিন্তু মানে দারুণ করেছে, ব্রাজিল এগেন্স্টে গোল করা বা পুরো টুর্নামেন্টেই। এক্স্যাক্টলি। সো আর্লিং হাল্যান্ড এই তিনজনের ভিতরে একদম দ্য প্রপার নাম্বার 9, রাইট। আর্লিং হাল্যান্ড। সো মেসি ইজ আ প্লে মেকার, সো মেসি প্লে মেকার প্লাস স্কোর করে যাচ্ছে। আর কিলিয়ান এমবাপের স্পিড অ্যান্ড শুটিং, এটা আনডাউটেডলি মেসি এবং আর্লিং হাল্যান্ডের চেয়ে অনেক বেটার। তার যে শুটিংটাও বেটার বলছেন? শুটিং ডেফিনেটলি, তার যে শুটিং, আপনি লাস্ট গোলটা দেখেন, রাইট। আপনি এই যে লাস্ট যে মরক্কোর এগেনস্টে যে অ্যাঙ্গেলে গোল করে দিল, এবং এত কুইক অন টার্গেটে চলে যাওয়া, এত কম স্পেসের ভিতরে, তার সামনে কিন্তু ডিফেন্ডার দাঁড়ানো ছিল, তার সামনে ডিফেন্ডার দাঁড়ানো, ওইখানে এত কম সময়ে এত ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে শট নিয়ে গোল করে ফেলা, অ্যান্ড দ্য প্লেসমেন্ট ওয়াজ জাস্ট পারফেক্ট। এবং যখন আসলে স্পিডের প্রয়োজন হয় তখন হচ্ছে পুরা মানে জাল নেট ছিঁড়ে ফেলার মতো শট নেওয়া। সো এই জায়গাটাতে ডেফিনেটলি এমবাপ্পে তো এগিয়ে থাকবে। আপনি শুরু করেছিলেন যে মেসি রোনালদো তো শেষ ওয়ার্ল্ড কাপের পর হয়তো আরো ক্লাব ফুটবল খেললো এক বছর 2 বছর, কিন্তু ওই যে বিগ স্টার সুপার স্টার, তার মানে কি আমরা এমবাপ্পেকে ধরতেই পারি যে হচ্ছেন কনফার্ম, মানে খেলেছেন ওয়ার্ল্ড কাপ, অলরেডি আ সুপারস্টার, কিন্তু ওরকম আলোচনা হয় না ভাই। না কাম অন, কিলিয়ান এমবাপ্পে ইজ আ সুপারস্টার। কিন্তু ওই জায়গাটা যখন আপনি ব্যাক টু ব্যাক সে দুইটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে ফেলেছে, একটা চ্যাম্পিয়ন, একটা রানার্স আপ, আপনি তার গোলের সংখ্যা দেখেন, হি ইজ অলরেডি আ সুপারস্টার। তাহলে একবার রোনালদো মেসি ওই জায়গাতে আসবে মনে হয় এখন। ডেফিনেটলি, আনডাউটেডলি, কোনো সন্দেহই না এই ব্যাপারে। সাথে কে আপনার ধরেন লিওনেল মেসির রেকর্ড তো আসলে এমবাপ্পে ভেঙে ফেলবে, এই মেসির এই ওয়ার্ল্ড কাপের রেকর্ড সর্বোচ্চ গোলের। এটা কারণ হচ্ছে যে সব ঠিক থাকলে, মানে ইউ ক্যান টক অ্যাবাউট টুমরো, আমরা কালকে সম্পর্কে জানি না যে কি হবে, বাট দুইটা ওয়ার্ল্ড কাপ লিটারালি কিলিয়ান এমবাপ্পের খেলার কথা, তার বয়স 27। সো দুইটা ওয়ার্ল্ড কাপ কিলিয়ান এমবাপ্পে চোখ বন্ধ করে হয়তো খেলবে। সো দুইটা ওয়ার্ল্ড কাপ যদি খেলে, আপনি ফ্রান্সের যে সেট আপটা এখন দেখছেন, ব্র্যাডলি বারকোলা, আপনি ডেমবেলে, এই আপনার দুয়ে, এরপরে আপনার ধরেন উপামেকানো, সালিবা, এই টিমই তো নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলবে। কারণ আপনি এদের যদি বয়স দেখেন, আপনার এখানে খুব বেশি চেঞ্জের কিছু নাই, 26, 27। হ্যাঁ, তো এই টিমই তো ওয়ার্ল্ড কাপ খেলবে সামনেরটা। শুধু রাবিওট অথবা হার্নান্দেজ, এই টিমও সামনের ওয়ার্ল্ড কাপের ফাইনালি খেলবে আমার মনে হয়, রাইট? এই সেটআপ যদি থাকে, মাই গড ম্যান, যে পেস, এবং এই পেস তো কমার কোনো কারণ নাই, কারণ এদের বয়স তো খুব বেশি বাড়বে না, 4 বছর হবে ঠিকই, কিন্তু তাতে করে তারা কেউ 36-37-এ পৌঁছাবে না, শুধু এক্সপেরিয়েন্সটা বাড়বে, কিন্তু কেউই 36-37-এ পৌঁছাবে না নেক্সট ওয়ার্ল্ড কাপে। সো তার মানে বুঝতে পারছেন যে এইবারে যে ফ্রান্স টিম, এই টিম নেক্সট ওয়ার্ল্ড কাপেও খেলবে, এবং নেক্সট ওয়ার্ল্ড কাপে এই টিম যে হট ফেভারিট, সেটা এই ওয়ার্ল্ড কাপেই বলে দেওয়া যায়, যে এই ফ্রান্স টিম নেক্সট ওয়ার্ল্ড কাপেরও সবচেয়ে ফেভারিট টিমই এরকম, এত দুর্দান্ত টিম। সাথে কে, মানে আপনি মেসি রোনালদো দুজন থাকতে হয় মানে সারা ওয়ার্ল্ডকে শেক করার জন্য। সো এমবাপে হচ্ছে সুপারস্টার, অলমোস্ট হয়ে গেছে, সাথে কি হাল্যান্ড বা কাকে রাখতে চান? আর্লিং হাল্যান্ড ডেফিনেটলি, এখনকার সময় আর্লিং হাল্যান্ডকে আপনার তো মানে ইজ আ মানে সুপার ফুটবলার, দুর্দান্ত স্ট্রাইকার, কোনো সন্দেহ নাই, কিন্তু আসলে এই ওয়ার্ল্ড কাপে কি আমরা ব্রেক থ্রু স্টার পেয়েছি খুব বেশি? ওরকম কিন্তু নাই, ওরকম কিন্তু আসলে লিটারেলি নাই। ধরেন ব্রাজিলের এনরিক হতে পারতো, তার ওয়ার্ল্ড কাপ হতে পারতো, এনরিক মানে এমন কিছু করে ফেললো, হয় নাই সেটা। সো এনরিক হয় না। আর আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা হয়েছে, স্কালোনি আসলে তার ইয়াংস্টারদেরকে সুযোগই এবার আর দিচ্ছে না। নিকো পাসকে সে খেলাই নাই, দরকারও হয়নি, রাইট? সো নিকো পাসকে খেলায়নি, বা ধরেন হচ্ছে জুলিয়ানো সিমিওনিকে খেলায়নি, হ্যাঁ রাইট। সো এই তাদেরকে খেলানো হয়নি। সো ঘুরে ফিরে যদি এখন ওয়ার্ল্ড ফুটবলের স্টার ভ্যালু, স্টার দামের কথা বলতে হয়, তাহলে হ্যাঁ ডেফিনেটলি সব দেখা যাবে যে প্রথম 5টা নামের, অ্যাপার্ট ফ্রম মেসি অ্যান্ড রোনালদো, প্রথম 5টা নামের হয়তো 3টাই ফ্রান্সের, রাইট? আপনার ওইখানে আপনি বলবেন হচ্ছে মাইকেল অলিসে,
কিলিয়ান এমবাপ্পে, ডেম্বেলে মাস্ট, সো এই তিনজন তো থাকবেই। রাইট। সো এই তিনজনের সাথে আপনি যোগ করবেন আর কার নাম? আপনি যোগ করবেন আর্লিং হালান্ডের নাম। ভিনির নাম আসতো যদি আর একটু ভালো করতে পারতেন, শুরুর দিকে ভালো করেছেন। রাইট, সো ভিনি ডেফিনেটলি, ভিনি ইজ আ বিগ প্লেয়ার, অনেক বড় প্লেয়ার ভিনি, বাট ওই যে ওয়ার্ল্ড কাপ পারফরমেন্স তো এখন পর্যন্ত, ওয়ার্ল্ড কাপে গোল করেছে ডেফিনেটলি, কিন্তু টিম তো আসলে খুব বেশি দূর এগোতে পারেনি। আচ্ছা, 4টা সেমিফাইনালিস্টের নাম বলবেন আপনার এখন পর্যন্ত প্রেডিকশন, যে কত দল আছে? এটা তো হয়েই গেছে কনফার্ম। রাইট, সো ফ্রান্স তো সেমিফাইনালে উইল ফেস স্পেন, ওকে। ওই দিক থেকে সুইজারল্যান্ডকে হারাবে আর্জেন্টিনা, সো আর্জেন্টিনা সেমিফাইনালে আসবে। ইংল্যান্ড খেলবে হচ্ছে নরওয়ের এগেনস্টে, টাফ ম্যাচ। নরওয়ে সেমিফাইনালে আসবে, নরওয়ে আসবে, নরওয়ে আসবে, নরওয়ে, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স। ফ্রান্স। ওকে, খুব ইন্টারেস্টিং। ফাহিম, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকে এই পর্যন্তই ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ডাবল ট্যাকেল। আশা করি আপনারা সব সময় ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস চোখে রাখবেন, ফলো করবেন ইউটিউব এবং ফেসবুক। ধন্যবাদ সবাইকে।